আসসালামু আলাইকুম, আমি মাজিদুল হাসান রাহুল ওয়েলকাম করছি এমএইচআর কেমিস্ট্রি একাডেমি থেকে। আজকে আমরা পড়ব এইচএসসি লেভেলের জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি। এটা এইচএসসি সেকেন্ড পেপারের দ্বিতীয় চ্যাপ্টারে আছে। আমি জানি অনেকেই অর্গানিক কেমিস্ট্রি শুনে ভয় পেয়েছে এবং অনেকেই আছো যারা এসএসসি লেভেলে অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করে ভালো রেজাল্ট করে আসছো। কিন্তু আমার সাথে যদি আজকে থেকে শুরু করে পরবর্তী অর্গানিক কেমিস্ট্রির যতগুলো ক্লাস আসবে এগুলো করতে পারো, তাহলে ইনশাআল্লাহ অর্গানিক কেমিস্ট্রি শেষ করার পর তুমি হবে অর্গানিক কেমিস্ট্রিতে বস। এখন পর্যন্ত আমার অফলাইনে যতজন স্টুডেন্ট আমি পড়িয়েছি তারা সবাই, একজন ঢাকা ইউনিভার্সিটিতে আছে, তারা সবাই অর্গানিক কেমিস্ট্রিতে বস ছিল, এতটুকু আমি মন থেকে বলতে পারি। সুতরাং আমার সাথে যদি আজকে থেকে পরবর্তী প্লেলিস্টে আমি যতগুলো ক্লাস দিব সবগুলো ক্লাস যদি করতে পারো তুমিও হতে পারবে অর্গানিক কেমিস্ট্রিতে বস। একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আমি প্লেলিস্টটি এইভাবে সাজাবো। প্রথমে আজকে আমরা পড়ব হলো শ্রেণী বিভাগ, অর্থাৎ জৈব যৌগের শ্রেণী বিভাগ। তারপরে নামকরণ, আয়ুপেক নামকরণ এবং তারপরে সমানুতা। আচ্ছা, এই তিনটা টপিকস হলো মূলত থিওরিটিক্যাল পার্ট, অর্থাৎ এই তিনটা টপিক্সে কোনো রিয়েকশান নাই। আমরা জানি অর্গানিক কেমিস্ট্রি বলতে মূলত বিক্রিয়াকে বোঝায়, কিন্তু এই তিনটাতে কোনো রিয়েকশান নাই, অর্থাৎ এগুলো হলো পুরোপুরি থিওরিটিক্যাল পার্ট। কিন্তু পরবর্তীতে আমাদের বাকি টপিকসগুলো জানার জন্য এই তিনটা জিনিস মাস্ট জানা লাগবে। এইগুলো হলো থিওরি। তারপরে ধারাবাহিকভাবে আমি আনার চেষ্টা করব। আমাদের খুব সম্ভবত নামকরণে 2টা ক্লাস লাগবে, সমানুতাতে 2টা ক্লাস লাগবে, 4টা। আজকে শ্রেণীবিভাগ শেষ হবে এবং তারপর আমরা ধারাবাহিকভাবে আনবো অ্যালকেন, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যালকাইল হ্যালাইড, এইগুলোতে মূলত আমাদের রিয়েকশন প্রয়োজন হয়, এগুলোতে দরকার হয় রিয়েকশন। বাট এত কঠিন কোনো রিয়েকশন নাই, খুবই ইজি কয়েকটা রিয়েকশন। এবং আমরা যদি টোটাল অর্গানিক কেমিস্ট্রিকে ভাগ করি তাহলে হয়তো 50 থেকে 60টা বিক্রিয়া দিয়ে পুরো অর্গানিক কেমিস্ট্রিটাকে কভার করা যায়। এটা হলো অর্গানিক কেমিস্ট্রির জন্য সব থেকে ইজি ব্যাপার। ওকে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ পড়ব। আজকের ভিডিও শুরু করা যাক। অর্গানিক কম্পাউন্ড মূলত কারা? ওকে, অর্গানিক কম্পাউন্ড হলো মূলত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হলো, সংজ্ঞাটা একদম ইজি, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। তার মানে অর্গানিক কম্পাউন্ডে মূলত কার্বন এবং হাইড্রোজেন থাকে। এটা হলো মিথেন। এই মিথেনের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, আমরা জানি কার্বনের যোজনী হলো 4 মানে কার্বনের 4টা হাত আছে। এই কার্বনের 4টা হাতে প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়, সমযোজী বন্ধনের মাধ্যমে প্রত্যেকটা হাইড্রোজেন যুক্ত হয়। এইভাবে অর্গানিক কম্পাউন্ড গঠিত হয়। অর্গানিক কম্পাউন্ডে কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত আরও কিছু পরমাণু থাকে, তারা হলো এই যে এরা কে অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাস। হ্যালোজেন কারা? হ্যালোজেন হলো পর্যায় সারণীর গ্রুপ 17 মৌলসমূহ, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি, এরা হলো হ্যালোজেন। তাহলে হাইড্রোকার্বন কারা? হাইড্রোকার্বন হলো মূলত হাইড্রোজেন এবং কার্বনের ন্যায় গঠিত যৌগসমূহ। এবং অর্গানিক কম্পাউন্ডে হাইড্রোজেন এবং কার্বন ব্যতীত অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার এবং ফসফরাস থাকে। ওকে, এখন একটা গল্প বলা যাক। 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিল যে অর্গানিক কম্পাউন্ড সমূহ মূলত প্রাণীর দেহাবশেষ থেকে পাওয়া যায়, অর্থাৎ পরীক্ষাগারে অর্গানিক কম্পাউন্ড তৈরি করা সম্ভব না। কিন্তু 1828 সালে এবং ওই যে 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস যে বলেছিল অর্গানিক কম্পাউন্ড সমূহ মূলত প্রাণীর দেহ থেকে পাওয়া যায়, এই মতবাদটাকে মূলত বলা হয়তো প্রাণ শক্তি মতবাদ। এটা মাঝে মধ্যে ক্ষতে আসে।
খতে আসে যে প্রাণশক্তি মতবাদ কি। প্রাণশক্তি মতবাদ কি? বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিল যে অর্গানিক কম্পাউন্ড সমূহ শুধুমাত্র প্রাণীর দেহ থেকে পাওয়া যায়, পরীক্ষাগারে বানানো সম্ভব না। এই মতবাদটাকে বলা হয়তো প্রাণশক্তি মতবাদ। কিন্তু 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট নিয়ে বিক্রিয়া করার সময় উনি অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করে। অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করে এবং লেড ক্লোরাইড উৎপন্ন করে। কিন্তু এই যে অ্যামোনিয়াম সায়ানেট পরবর্তীতে পুনর্বিন্যাস হয়ে ইউরিয়া উৎপন্ন করে, NH2CONH2 ইউরিয়া উৎপন্ন করে। এটা হলো ইউরিয়া। কিন্তু ইউরিয়া হলো অর্গানিক কম্পাউন্ড। এই যে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার অ্যাক্সিডেন্টলি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট নিয়ে বিক্রিয়া করার সময় অ্যামোনিয়াম সায়ানেট এবং লেড ক্লোরাইড উৎপন্ন হয়। পরবর্তীতে অ্যামোনিয়াম সায়ানেট পুনর্বিন্যস্ত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। ইউরিয়া একটা অর্গানিক কম্পাউন্ড। ওই থেকে বিজ্ঞানীরা ধরে নিয়েছেন যে যেহেতু ফ্রেডরিক ওহলার অ্যাক্সিডেন্টলি পরীক্ষাগারে একটি অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে সক্ষম হয়েছে, তার মানে পরীক্ষাগারে অর্গানিক কম্পাউন্ড বানানো সম্ভব। ওনার এই অ্যাক্সিডেন্টের কারণে এখন অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা প্রায় 80 লক্ষেরও বেশি। ঠিক আছে, তো এটা হলো মূলত ইতিহাস। এখন চলো অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে এক্সট্রা কিছু জানা যাক। আমরা এখন পড়ব এই যে একটু আগে বললাম যে অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা 80 লক্ষেরও বেশি। কেন? 3টা কারণ। জৈব যৌগের প্রাচুর্যতা, টপিক্সের নাম জৈব যৌগের প্রাচুর্যতা। জৈব যৌগ কেন এত বেশি? 80 লক্ষেরও বেশি কেন? যদিও 1815 সালে মানুষ বিশ্বাসই করতো যে জৈব যৌগ শুধুমাত্র মানুষের দেহ বা প্রাণীর দেহ থেকে পাওয়া যায়। 3টা কারণ। 1 নাম্বার কারণ ক্যাটেনেশন। হলো ক্যাটেনেশন। ক্যাটেনেশন কি? আমি আগেই বলেছি জৈব যৌগ হলো হাইড্রোকার্বন, অর্থাৎ ক্যাটেনেশন হলো কার্বন পরমাণু সমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে অনেক বিরাট রকমের শিকল তৈরি করতে পারে। অর্থাৎ কার্বন সমূহ, জৈব যৌগের যে কার্বনগুলো থাকে, কার্বন সমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে বিরাট শিকল তৈরি করতে পারে। মানে এই যে একটা কার্বন, এই কার্বনের তো 4টা হাত। এই কার্বনটা এর অন্য একটা কার্বনের সাথে এইভাবে যুক্ত হতে পারে, অসংখ্যভাবে যুক্ত হতে পারে। এগুলোর প্রত্যেকের হাত ফাঁকা থাকে। এই ব্যাপারটাকে মূলত বলা হয় ক্যাটেনেশন, অর্থাৎ কার্বন সমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে বিরাট শিকল তৈরি করতে পারে। এইটা একটা কারণ হলো জৈব যৌগের প্রাচুর্যতা। জৈব যৌগ কেন 80 লক্ষেরও বেশি একটা কারণ। যেমন আমাদের বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা হলো বুকমিনিস্টার ফুলারিন, যেখানে বুকমিনিস্টার ফুলারিন বা বাকিবল, বুকমিনিস্টার ফুলারিন অথবা বাকিবল, এটাকে বাকিবলও বলে। এটা দেখতে অনেকটা ফুটবলের মতো। এইখানে কার্বন 60টা, কার্বন 70টা, এই দুই ধরনের কার্বন 60টা এবং 70টা কার্বন যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। এটা হলো ক্যাটেনেশনের পারফেক্ট এক্সাম্পল। অর্থাৎ 60টা কার্বন নিজেদের সাথে যুক্ত হয়ে একটা ফুটবল আকৃতির যৌগ গঠন করে। এবং এই বুকমিনিস্টার ফুলারিনের কার্বনের সংকরায়ন হয় sp2। এটা অনেক ভর্তি পরীক্ষায় আসে যে বুকমিনিস্টার ফুলারিনের
এর সংকরায়ন, কার্বনের সংকরায়ন কি? কার্বনের সংকরায়ন হলো sp2। সো এটা ছিল ক্যাটানেশন। ক্যাটানেশন আবার বলি, ক্যাটানেশন কি? ক্যাটানেশন হলো কার্বন সমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে বিরাট শিকল তৈরি করতে পারে। অর্থাৎ এই যে একটা কার্বন শুধু একটা না, এখানে 3টাও কার্বন যুক্ত হইতে পারে, 2টাও কার্বন যুক্ত হইতে পারে, একটা তো কার্বন আছেই, এইভাবে যুক্ত হয়ে বিরাট আকারের শিকল তৈরি করতে পারে। এটা হলো 1 নম্বর প্রাচুর্যতা। 2 নম্বর কারণ, জৈব যৌগের প্রাচুর্যতার 2 নম্বর কারণ হলো সমানুতা। সমানুতা কি? সমানুতা হলো, প্রথমে আমরা সমাণু সংজ্ঞাটা পড়ি। আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমাণু বলে। তাদেরকে পরস্পরের সমাণু বলে। এবং এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলা হয় মূলত সমানুতা। যেমন আণবিক সংকেত একই কীরকম হতে পারে, যেমন C2H5OH, এটা হলো একটা আণবিক সংকেত। কার আণবিক সংকেত? ইথানলের আণবিক সংকেত। অর্থাৎ এটাকে যদি আরও আণবিক করা যায় তাহলে কি লেখা যায়? C2H6O। এখন এটাকে কয়ভাবে সাজানো যায় একটু দেখি। দেখো এটাকে কয়ভাবে সাজানো যায়। আমরা যদি এইভাবে সাজাই, সি প্রত্যেকটা হাতে হাইড্রোজেন দিব, এবং যেহেতু কার্বন 2টা, আরেকটা হাতে হাইড্রোজেন দিব, এই 2টা হাতে এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন এবং OH। অর্থাৎ এটাকে লেখা যায় CH3CH2OH। এইভাবে একবার সাজালাম, এটার নাম হলো অ্যালকোহল, অর্থাৎ এটা হলো ইথানল। এটা হলো ইথানল। এটাকে আবার আরেকভাবেও সাজানো যায়, সেটা হলো এইভাবে CH3OCH3। এই যে দেখো সেম, এইখানেও কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, কিন্তু অ্যালকোহল। এটা হলো মূলত ইথার। এটা হলো ইথার। তাহলে দেখো তো, এইটারও আণবিক সংকেত হয় কি? C2H6O। এইটারও হয় C2H6O। বাট আমরা যে এটাকে স্ট্রাকচারটা লিখছি, এই স্ট্রাকচারের জন্য এই যৌগগুলা 2 ধরনের হয়ে গেছে। একবার হয়েছে এটা ইথার, আরেকবার হয়েছে এটা ইথানল। তার মানে কি? আণবিক সংকেত দুজনের একই, আণবিক সংকেত এদের দুজনের একই, কিন্তু গাঠনিক সংকেত, এটা একটা সংকেত, এটা একটা সংকেত, গাঠনিক সংকেত দুজনের ভিন্ন হওয়ার জন্য এদের নাম ভিন্ন হয়ে গেছে। তার মানে এরা হলো পরস্পরের, অর্থাৎ ইথানল এবং ইথার, এই 2টা পরস্পরের সমাণু। এবং এই যে ধর্মটা, এই ধর্মটাকে মূলত বলা হয় সমানুতা। এটাও একটা জৈব যৌগের প্রাচুর্যতা, যে অর্গানিক কম্পাউন্ড সমূহ এইভাবে গাঠনিক সংকেত ভিন্ন করে একই যৌগ, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ বিভিন্ন ধরনের যৌগে পরিণত হইতে পারে। এটাও একটা জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার একটা আছে, এটা মুছে দেই। 3 নাম্বার কারণটা হলো পলিমারকরণ। পলিমারকরণ কি? পলিমারকরণ হলো একটা যৌগ নিজেদের সাথে যুক্ত হয়ে বৃহৎ আকার শিকল, বৃহৎ বড় যৌগ গঠন করতে পারে। 3 নাম্বারটা হলো পলিমারকরণ। পলিমারকরণ কি? একটা ক্ষুদ্র অণু অসংখ্যবার যুক্ত হয়ে বৃহৎ আকার যৌগ গঠন করে। যেমন আমরা যদি ইথিন লিখি, এটা হলো ইথিন। এই ইথিন অণুসমূহ অনেক সংখ্যক যুক্ত হয়, অনেক সংখ্যক যুক্ত হয়ে ইথিলিন তৈরি করে। ইথিলিন, অর্থাৎ এটা হলো ইথিলিন, আর এটা হলো পলিথিন। আমরা যে বাজারে পলিথিন ব্যবহার করি, এটা হলো মূলত পলিথিন। অর্থাৎ পলিমারকরণ বিক্রিয়া কি? পলিমারকরণ বিক্রিয়া একটা মনোমার, এই যেটা থেকে পলিমার তৈরি হয়েছে তাকে বলা হয় মনোমার। অর্থাৎ যার থেকে পলিমার তৈরি হয় তাকে বলে মনোমার, এবং যেটি তৈরি হয় সেটিকে বলা হয় পলিমার। যেটি থেকে তৈরি হয় সেটিকে বলা হয় পলিমার। তাহলে পলিমারকরণ বিক্রিয়া কি? একটা ক্ষুদ্র অণু, এটা একটা ক্ষুদ্র অণু, এটা n সংখ্যক বার যুক্ত হয়েছে।
একটা ক্ষুদ্র অণু n সংখ্যক বার যুক্ত হয়ে একটা বৃহৎ যৌগ গঠন করে। বৃহৎ অনেকগুলো ইথিলিন অর্থাৎ n সংখ্যক ইথিলিন যুক্ত হয়ে পলিথিন তৈরি করে। আর পলিমারকরণ বিক্রিয়া যার থেকে পলিমার তৈরি হয় অর্থাৎ যেটা অনেকগুলো যুক্ত হয় সেটাকে বলা হয় মনোমার, আর যে পলিমারটা যেটা অনেক বড় যৌগ গঠন করেছে তাকে বলা হয় পলিমার। অর্থাৎ ইথিলিনের পলিমার হলো পলিথিন আর পলিথিনের মনোমার হলো ইথিলিন। ওকে, এই ছিল আমাদের জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। জৈব যৌগের প্রাচুর্যতার কারণ তিনটা। 1 নাম্বার ক্যাটেনেশন। ক্যাটেনেশন কি? কার্বনসমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে অনেক বিরাট আকারের বৃহৎ যৌগ গঠন করতে পারে। 2 নাম্বার সমানুতা, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমাণু বলে। 3 নাম্বার হলো পলিমারকরণ। এই তিনটা কারণ হলো জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। অর্থাৎ জৈব যৌগ কেন এত বেশি? যদিও 1815 সালে বিজ্ঞানীরা বিশ্বাস করতো যে জৈব যৌগ শুধুমাত্র অ্যানিম্যাল বডি থেকে পাওয়া যায়, যেটাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ। ওকে, এটা হলো জৈব যৌগের প্রাচুর্যতার 3টা কারণ। এখন আমরা পড়ব জৈব ও অজৈব যৌগের পার্থক্য, অর্থাৎ জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা কি। প্রথমেই পড়ি সংযুক্তি। সংযুক্তি মানে জৈব এবং অজৈব যৌগ মূলত কী দিয়ে গঠিত। আমি প্রথমেই বলেছিলাম জৈব যৌগ মূলত কী দিয়ে গঠিত? হাইড্রোজেন এবং কার্বন। কিন্তু সাথে কি কি থাকে? সাথে থাকে অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, সালফার থাকে এবং হ্যালোজেন থাকে। এগুলো হলো জৈব যৌগের সংযুক্তি। আর অজৈব যৌগ যে কোনো দুটি কম্পাউন্ড থাকতে পারে, যেমন সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ইটিসি যা আছে সব মিলে অজৈব যৌগ গঠিত হতে পারে। অজৈব যৌগের জন্য কোনো বাউন্ডারি নাই। 2 নাম্বার বন্ধন। একটু খেয়াল করো, জৈব যৌগের প্রত্যেকটা যারা অংশগ্রহণ করে সবাই অধাতু, অর্থাৎ অধাতু সমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে কি বন্ধন গঠন করে? সমযোজী বন্ধন। তার মানে জৈব যৌগের বন্ধন প্রকৃতি হলো সমযোজী। অধাতু সমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে, তাহলে জৈব যৌগের বন্ধন প্রকৃতি হলো সমযোজী। আর অজৈব যৌগের বন্ধন প্রকৃতি কি হতে পারে? অজৈব যৌগের বন্ধন প্রকৃতি দুইটাই হইতে পারে। দেখো, পানি এটা একটা অজৈব যৌগ, তারপরে সোডিয়াম ক্লোরাইড দুইটাই অজৈব যৌগ, কিন্তু পানির যে বন্ধন, পানির বন্ধন কিন্তু সমযোজী। কীভাবে বুঝলাম? পানিতে দুইটা অধাতু আছে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের বন্ধন হলো আয়নিক। অর্থাৎ অজৈব যৌগের বন্ধন সমযোজীয় হতে পারে, আয়নিকও হতে পারে। যেহেতু অজৈব যৌগে অধাতু আছে, ধাতু আছে, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু সমযোজী যৌগের বন্ধন শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ডগুলোর বন্ধন শুধুমাত্র সমযোজী হয়। 3 নাম্বার এটা গেল। 3 নাম্বার হলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। জৈব যৌগসমূহ যেহেতু সমযোজী বন্ধনে আবদ্ধ, আমরা উপরটা থেকে নিচেরটাতে নামবো, এটা থেকে এইটাতে নামছি। দেখো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেহেতু সমযোজী বন্ধনে আবদ্ধ, তাই সমযোজী যৌগের যে বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য হলো কম গলনাঙ্ক, কম স্ফুটনাঙ্ক। তাহলে জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। কেন কম হয়? অর্গানিক সমযোজী যৌগগুলো মূলত কিভাবে গঠিত হয়? সমযোজী যৌগগুলো কিভাবে গঠিত হয়? এই কার্বন এবং এই হাইড্রোজেন দুইজনেই ইলেকট্রন শেয়ার করে একটা অষ্টক পূর্ণ করছে। যেহেতু একটা অষ্টক পূর্ণ করছে, তাই এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক মোটামুটি কম হয়। এদেরকে খুব কম দিয়ে গলিয়ে ফেলা যায়। অজৈব যৌগের ক্ষেত্রে কি হয়? অজৈব যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগ অজৈব যারা আছে তাদের জন্য কম, আয়নিক যৌগ যারা আছে তাদের জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তার মানে জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমও হতে পারে, বেশি হতে পারে। এটা হলো যৌগের উপর ডিপেন্ড করে। ওকে, 3 নাম্বার জৈব যৌগের দ্রাব্যতা, অর্থাৎ এটা কোথায় দ্রবীভূত হয় এটা ডিপেন্ড করে। জৈব যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবণীয়। জৈব যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবণীয়, লাইক ডিজলভ, লাইক অ্যাজ লাইক। অজৈব যৌগসমূহ যারা পোলার তারা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, যারা নন পোলার তারা নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। অজৈব যৌগের ক্ষেত্রে দুইটাই হতে পারে, যেহেতু যৌগটা দুইটাই হতে পারে। দহন, জৈব যৌগকে দহনের পর কোনো অবশিষ্ট থাকে না, সব কিছু শেষ হয়ে যায়। জৈব যৌগকে দহনের পর অবশিষ্ট থাকে না।
অজৈব যৌগের ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকে না আবার থাকে, দুইটাই হতে পারে। অজৈব যৌগকে পোড়ালে থাকেও না আবার থাকে, কিন্তু জৈব যৌগকে দহন করলে পোড়ালে অবশিষ্ট থাকে না। সংখ্যা, জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি, 80 লক্ষেরও বেশি। কেন এত বেশি? একটু আগে পড়ে আসছি যে ক্যাটানেশন, সমানতা আর পলিমারকরণ, এই তিনটা কারণে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি, যেখানে অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষেরও কম, 1 লক্ষেরও কম। এটাকে ধরা হয় প্রায় 90,000, প্রায় 90,000 ধরা হয়। এই হলো আমাদের জৈব এবং অজৈব যৌগের পার্থক্য। আমি আরেকবার রিপিট করি, জৈব এবং অজৈব যৌগের পার্থক্যের মধ্যে সংযুক্তি, জৈব যৌগে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন ইত্যাদি এক্সট্রা থাকে। অজৈব যৌগ যে কোনো দুইটা মৌল থাকতে পারে এই 118টার মধ্যে। ওকে, বন্ধন, জৈব যৌগসমূহ যেহেতু সবাই অধাতু, তার মানে জৈব যৌগসমূহ সমযোজী বন্ধন করে, সমযোজী বন্ধন। আর অজৈব যৌগ সমযোজীও করতে পারে, আয়নিকও করতে পারে। 3 নাম্বার, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, যেহেতু জৈব যৌগের সমযোজী বন্ধন, আর সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগসমূহের বৈশিষ্ট্য হলো কম গলনাঙ্ক, কম স্ফুটনাঙ্ক। অপরদিকে অজৈব যৌগের যারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছিল তারা কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, যারা আয়নিক যৌগে আবদ্ধ হয়েছিল তারা বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। দ্রাব্যতা, জৈব যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পোলার কারা? যাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স 0.5 থেকে 1.9 মধ্যে থাকে, তারা হলো পোলার দ্রাবক, তাদের মধ্যে জৈব যৌগ দ্রবীভূত হয়। আর অজৈব যৌগ পোলার দ্রব্য যারা, তারা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, আর যারা নন পোলার তারা নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। দহন, জৈব যৌগকে দহন করলে বা পোড়ালে কোনো অবশিষ্ট থাকে না। অজৈব যৌগকে দহন করলে কিছু পরিমাণ যৌগকে দহন করলে অবশিষ্ট থাকে না, আবার কিছু পরিমাণ যৌগকে দহন করলে অবশিষ্ট থাকে। সংখ্যা, জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি, কারণ 3টা, আর অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষেরও কম, প্রায় 90,000 মাত্র অজৈব যৌগের সংখ্যা। ওকে, এই ছিল জৈব এবং অজৈব যৌগের পার্থক্য। এখন আমরা পড়ব জৈব যৌগের ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণীবিন্যাস। এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো জৈব যৌগের ক্লাসিফিকেশন দেখা যাক। আমরা প্রত্যেকটা লিখব এবং বুঝব। ওকে, প্রথমেই আমি লিখি অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ। অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড মূলত 2 ধরনের। আমি প্রত্যেকটা বুঝাবো এবং এগুলা ছক আকারে লিখে দিব। প্রথমটা হলো মুক্ত শিকল, পরেরটা হলো বদ্ধ শিকল। প্রাথমিক অবস্থায় অর্গানিক কম্পাউন্ড 2 ধরনের, একটা মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। যেমন বদ্ধ শিকল কি? বদ্ধ শিকল হলো কার্বন সমূহ নিজেদের সাথে একটা সার্কেল তৈরি করছে। যেমন এখানে 3টা কার্বন নিজেদের সাথে সার্কেল তৈরি করছে, এটা 5টাও করতে পারে, 6টাও করতে পারে। আমরা দেখি বেনজিনে 6টা কার্বন নিজেদের সাথে বন্ধন তৈরি করে, এটা প্রত্যেকটা একটা শিকল, বদ্ধ শিকল তৈরি করছে না? এরা হলো বদ্ধ শিকল, অর্থাৎ যেই জৈব যৌগের কার্বন সমূহ নিজেদের সাথে একটি শিকল তৈরি করে, একটা সার্কেল বা শিকল তৈরি করে, তাদেরকে বলা হয় বদ্ধ শিকল। আর মুক্ত শিকল একেবারে ইজি, যেখানে কার্বন সমূহ নিজেদের সাথে কোনো বলয় সৃষ্টি করে না, 4টা, 3টা, 5টা, 2টাও থাকতে পারে। এরা হলো মুক্ত শিকল, এরা হলো বদ্ধ শিকল। আশা করি বুঝতে পারছো। বদ্ধ শিকলের এখানে প্রত্যেকটা কার্বনের হাত অবশ্যই ফাঁকা আছে, কারণ প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত, এগুলো দিলাম না, হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিতে পারো। তাহলে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, মুক্ত শিকল আবার 2 ধরনের। মুক্ত শিকল আবার 2 ধরনের, একটা হলো সম্পৃক্ত, অন্যটা হলো অসম্পৃক্ত। অন্যটা হলো অসম্পৃক্ত। আচ্ছা, সম্পৃক্ত কি অসম্পৃক্ত কি এটা আগে বুঝায়। সম্পৃক্ত হলো, প্রথম কথা, এরা মুক্ত শিকল হবে, অর্থাৎ এদের বদ্ধ শিকল হওয়ার কোনো পসিবিলিটিস নাই।
মুক্ত শিকল, কিন্তু যেসব কার্বন কার্বনের মধ্যে কোনো পাই বন্ধন নাই, অর্থাৎ সম্পৃক্ত যারা তাদের অবশ্যই কার্বন কার্বনগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড। আর অসম্পৃক্তটা অবশ্যই একটা কার্বনের মধ্যে পাই বন্ড থাকবে, এই যে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে, যাদের কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে তারা হলো অসম্পৃক্ত জৈব যৌগ, আর যাদের এরকম কোনো বন্ধন নাই তারা হলো সম্পৃক্ত জৈব যৌগ। ওকে, আমি যদি সম্পৃক্ত জৈব যৌগের একটা এক্সাম্পল দিই তাহলে খুব সম্ভবত ইজিলি দেওয়া যায়, সেটা হলো ইথিন। এইখানে আমি যদি এটার স্ট্রাকচারটা লিখি তাহলে এইভাবে লেখা যায়, কোনো পাই বন্ড বা কোনো কোথাও একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না, তারা হলো সম্পৃক্ত। এই যে দেখো, কোনো সিঙ্গেল বন্ড ডাবল বন্ড নাই। আর অসম্পৃক্ত কারা, যেমন ইথিন, যেমন CH2 ডাবল বন্ড CH2, এই যে দেখো এই কার্বন এবং এই কার্বনটার মধ্যে ডাবল বন্ড আছে, আর ডাবল বন্ড থাকলে একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড, তাহলে এই যে পাই বন্ধন আছে, পাই বন্ধনের কারণে এরা হলো অসম্পৃক্ত জৈব যৌগ। ওকে, তাহলে এটা হলো একটা পার্ট। এই পার্টটাতে যাচ্ছি, আগে এই পার্টটা বুঝো। অর্গানিক কম্পাউন্ড মূলত দুই ধরনের, একটা মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার দুই ধরনের, একটা সম্পৃক্ত অর্থাৎ যাদের মধ্যে কোনো পাই বন্ড নাই, আর একটা অসম্পৃক্ত যাদের মধ্যে পাই বন্ড আছে। এখানে ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে। যদি তিনটা বন্ধন হয় তাহলে এই মাঝখানেরটা হবে সিগমা বন্ড, এইটা এবং এইটা হবে পাই বন্ড। যেহেতু পাই বন্ড আছে তাহলে এরা অসম্পৃক্ত। ওকে, এরা হলো মুক্ত শিকল এবং মুক্ত শিকলের পার্ট। বদ্ধ শিকল আবার দুই ধরনের, আচ্ছা, বদ্ধ শিকল আবার দুই ধরনের। একটা হলো কার্বোসাইক্লিক, আরেকটা হলো হেটারোসাইক্লিক, একটা হলো কার্বোসাইক্লিক, অন্যটা হলো হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক কি, যেহেতু এটা বদ্ধ শিকল তার মানে এটা 100% শিওর যে কার্বন সমূহ নিজেদের মধ্যে বন্ধন করে থাকবে, অর্থাৎ এই যে কার্বন এরা নিজেদের মধ্যে বন্ধন করে থাকবে। এবং কার্বোসাইক্লিক বলতে বোঝায় এই যে বন্ধন করে থাকবে, এই বন্ধনগুলোর সেন্টারে যে কার্বন থাকে এরা সবসময় কার্বনই থাকবে, অন্য কোনো মৌল হতে পারবে না। কিন্তু হেটারোসাইক্লিকে এরকম কার্বনের একটা যৌগ, আমি একটু লিখি তাহলে বুঝবে। এই যে দেখো, একটা যৌগ মানে একটা মৌল, এই কার্বনের একটা মৌল কোনো একটা হেটারো কম্পাউন্ড দ্বারা প্রতিস্থাপিত হবে। দেখো, এইখানে ছিল কার্বন, এইখানে চলে আসছে অক্সিজেন, এখানে অক্সিজেনের পরিবর্তে নাইট্রোজেনও থাকতে পারে। যেমন যদি এরকম হয়, এই যে কার্বন 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 নাইট্রোজেন, এরকম যদি কোনো যৌগ হয়, অর্থাৎ এই যে একটা কার্বন পরমাণু বা একটা সেন্টার পরমাণু যদি কোনো একটা হেটারো পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় সেগুলোকে বলা হয় হেটারোসাইক্লিক, যেহেতু অবশ্যই শিকল হবে। এবং এই যে সেন্টারের কার্বনগুলো, এই কার্বনগুলোর একটা কার্বন যে কোনো একটা হেটারো পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে তারা হলো হেটারোসাইক্লিক, আর যদি কোনো হেটারো পরমাণু দ্বারা প্রতিস্থাপিত না হয় তাহলে তারা কার্বোসাইক্লিক। ওকে, কার্বোসাইক্লিক আবার দুই ধরনের। এই যে কার্বোসাইক্লিক এরা আবার দুই ধরনের, একটা অ্যালিফ্যাটিক, অন্যটা হলো অ্যারোমেটিক। আচ্ছা, এটাকে বোঝাই। অ্যালিফ্যাটিক হলো যেহেতু কার্বোসাইক্লিক অর্থাৎ কার্বনের প্রত্যেকটা কার্বন সেন্টার পয়েন্টে কার্বন থাকবে, এবং যেহেতু অ্যালিফ্যাটিক এর মানে প্রত্যেকটা কার্বন সবসময় সিঙ্গেল বন্ধনে আবদ্ধ হবে, এমন কোনো ডাবল বন্ড আসতে পারবে না। এই যে কার্বনগুলা, এই যে এই কার্বনের সাথে এই কার্বন এবং এই কার্বনের সাথে এই কার্বন, এই কার্বনগুলো প্রত্যেকে সিঙ্গেল বন্ধনে আবদ্ধ হবে।
এই যে সিঙ্গেল বন্ধনে আবদ্ধ। এই যে দেখো এই কার্বনের সাথে এই কার্বন, এই কার্বনের সাথে এই কার্বন, প্রত্যেকটা সিঙ্গেল বন্ড অর্থাৎ প্রত্যেকটা সিগমা বন্ড, তারা হলো অ্যালিফেটিক। আর অ্যারোমেটিক হলো এই কার্বনগুলা, প্রত্যেকটা কার্বন নিজেদের মধ্যে পাই বন্ড থাকবে কার্বনের মধ্যে। যেমন আমরা একদম কমন এক্সাম্পল সেটা হলো বেনজিন, অর্থাৎ এই যে একটা, এই যে একটা এবং এই যে একটা। দেখো এইখানে এই কার্বন, এই দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, এই দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, এই দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, কিন্তু এইখানে কোনো কার্বনের মধ্যে ডাবল বন্ড নাই। এই জন্য এরা হলো অ্যালিফেটিক আর এরা হলো অ্যারোমেটিক। অ্যারোমেটিক কি? কার্বোসাইক্লিক, এই জন্য কার্বন চক্র দিয়ে সার্কেলটা গঠিত হবে, এবং যেহেতু অ্যারোমেটিক তার মানে এতে পাই বন্ড থাকবে, এতে পাই বন্ড থাকবে। আমরা যদি এইটার সাথে রিলেট করি তাহলে দেখো সম্পৃক্ত এবং অ্যালিফেটিক সেম, অসম্পৃক্ত এবং অ্যারোমেটিক সেম। বুঝতে পারছো? সেম অ্যাজ হেটারোসাইক্লিক আবার দুই ধরনের, একটা হলো হেটারো অ্যালিসাইক্লিক, একটা হলো, এটা মুছে দেই, একটা হলো হেটারো অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক, আরেকটা হলো হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিক। একেবারে ইজি। এই যে অ্যালিফেটিক যা বলছি, এখানে হেটারো অ্যালিসাইক্লিক সেম, মানে যেহেতু হেটারো তার মানে এই যে কার্বন, এই কার্বনগুলোর একটা সেন্টার অক্সিজেন দিয়ে পূর্ণ হবেই, এবং যেহেতু অ্যালিসাইক্লিক তার মানে এই কোনোটার মধ্যে কোনো পাই বন্ড থাকবে না, প্রত্যেকটা সিগমা বন্ড হবে এদের সবার মধ্যে। আর যেহেতু এখানে হেটারো অ্যারোমেটিক বলছে তার মানে অ্যারোমেটিকের রিলেশন, তার মানে কোনো একটা কার্বন পরমাণুর মধ্যে ডাবল বন্ড 100% থাকবে। যেমন এইখানে এবং এইখানে ডাবল বন্ড দেয়া যায়। এই যে ডাবল বন্ডটা আছে তার মানে এটা হলো হেটারো অ্যারোমেটিক, অর্থাৎ এখানে একটা পাই বন্ড থাকবে, এই যে পাই বন্ড থাকবে। তাহলে এই হলো ক্লাসিফিকেশন। আমি যদি ক্লাসিফিকেশনটা আরেকবার বলি, অর্গানিক কম্পাউন্ড মূলত দুই ধরনের, একটা হলো মুক্ত শিকল, অন্যটা হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার দুই ধরনের, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত করা যেখানে কোনো পাই বন্ড নাই, পাই বন্ড থাকবে না, পাই বন্ধন নাই। অসম্পৃক্ত করা যেখানে পাই বন্ড থাকবে। বদ্ধ শিকল আবার দুই ধরনের, একটা কার্বোসাইক্লিক, একটা হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক কি? যেসবের সার্কেলগুলো মানে সেন্টারগুলো কার্বন দিয়ে পূর্ণ, আর হেটারোসাইক্লিক হলো কার্বন দিয়ে পূর্ণ বাট একটা কার্বনকে কোনো একটা হেটারো পরমাণু প্রতিস্থাপিত করবে। কার্বোসাইক্লিক আবার দুই ধরনের, একটা অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক। অ্যালিফেটিক মানে কার্বন পরমাণু সেন্টারে কার্বন থাকবে এবং তাদের মধ্যে কোনো সিগমা বন্ড থাকবে না, পাই বন্ড থাকবে না। এটাতেও পাই বন্ধন নাই, আর এটাতে হলো পাই বন্ধন আছে, অর্থাৎ এই যে সম্পৃক্তর সাথে অ্যালিফেটিক আর অসম্পৃক্তর সাথে অ্যারোমেটিক। সিমিলারলি হেটারোসাইক্লিকও দুই ধরনের, একটা হেটারো অ্যালিসাইক্লিক যেখানে কোনো পাই বন্ধন নাই, আর একটা হলো হেটারো অ্যারোমেটিক যেখানে কোনো পাই বন্ধন আছে, এই ছিল আমাদের জৈব যৌগের শ্রেণীবিন্যাস। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশনটা পড়ছি। এগুলো একেবারে বেসিক, এগুলো প্রত্যেকটা থিওরিটিক্যাল পার্ট। এই পার্টগুলো জানা লাগবে পরবর্তীতে অর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়াগুলো জানার জন্য, যেমন অসম্পৃক্ত, অ্যালিফেটিক, অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিক, এগুলো জানা লাগবে রিয়েকশনগুলো করার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা। তোমরা যদি মনে করো যে আমার ভিডিওটা হেল্পফুল, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো। পরবর্তীতে আমরা নামকরণের ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।